প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তথ্য ও উপাত্ত অধ্যায়ের অনুশীলনী 11 থেকে 21 নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করাবো। তো এখানে নিচে 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকায় নিচে দেওয়া হলো। তো এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয়ের উপাত্ত নিচে দেওয়া আছে। তো এই উপাত্তগুলোকে অবিন্যস্ত উপাত্ত বলে। তো ক নাম্বার প্রশ্নে কি বলছে? ক নাম্বার প্রশ্নে বলছে উপাত্তগুলোর মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, মনে করো 1, 2, 3, 4, এইভাবে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানোকেই মানের ঊর্ধ্বক্রমে সাজানো বলে। আর যদি বলতো অধক্রম, অধক্রম মানে আগে বড় থেকে সাজাতে হইতো। যেমন এখানে আগে 4 হইতো, তারপর 3, তারপর 2, তারপর 1, এইভাবে বড় থেকে ছোট সাজানোকে মানের অধক্রম বলে। তো এখানে কি বলছে? মানের ঊর্ধ্বক্রমে, তার মানে সব থেকে ছোট এই উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যাটি, সেই সংখ্যাটি আগে খুঁজে বের করব, করে সেই সংখ্যাটি আগে লিখব। যেমন 122 সব থেকে ছোট সংখ্যা, এই সংখ্যাটা আমরা আগে লিখব। তারপর 122 থেকে কোনটা বড়, একটু বড় যেটা, 123 যদি থাকে তাহলে 123 লিখব। তারপর 124 যদি থাকে সেটা লিখব। এইভাবে পর্যায়ক্রমে সর্বশেষ বড় পর্যন্ত লিখব। তো এখানে দেখো, আমরা মানের ঊর্ধ্বক্রমে এই উপাত্তগুলো সাজিয়ে লিখেছি যাতে সময়টা একটু তোমাদের কম লাগে। তো সব থেকে ছোট সংখ্যা কত? 122। তো 122টা আমরা আগে লিখলাম। এই যে 122টা আগে লিখছি। এরপর হচ্ছে কি 125। তো 125 খুঁজে বের করতে হবে, করে দেখতে হবে যে আসলে 125 হলে 122 থেকে বড়। তো এই যে 122-এর চাইতে একটু বড় 125, সেটা লিখছি। তারপর লিখছি কত? 132 বড়। এরপর 135। এভাবে এখান থেকে সংখ্যাগুলো আমরা খুঁজে বের করে করে এখানে পর্যায়ক্রমে আমরা সাজাইছি, সাজিয়ে ছোট থেকে বড় পর্যন্ত সাজিয়ে লিখছি। তো বড়, সব থেকে বড় সংখ্যা কোনটা? যে 175। তো দেখো, এখান থেকে সব থেকে বড় যেই সংখ্যা সেটা হচ্ছে 175, যেটা 175, এই সংখ্যাটা সব থেকে বড় সংখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মানের ঊর্ধ্বক্রমে সাজানো মানে কি। আগে সব থেকে ছোট সংখ্যা থেকে শুরু করে পর্যায়ক্রমে আমরা বড়র দিকে চলে যাব। তো এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান। এবার খ নাম্বার প্রশ্নে কি বলছে একটু লক্ষ্য করি। খ নাম্বারে বলছে যে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তো মধ্যক আর প্রচুরক নির্ণয় করতে হবে কোথায় থেকে? এই যে অবিন্যস্ত যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলো থেকে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে হবে। এখন মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে হলে, বিশেষ করে যে মধ্যকটা নির্ণয় করতে হলে, এই যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাইতে হবে। সাজিয়ে সেটার মধ্যকটা সূত্র প্রয়োগ করে বের করতে হবে। কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করি আমরা, যেহেতু ক নাম্বারে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাইছি, তাহলে খ নাম্বারে আমরা নতুনভাবে সাজাবো না। তো না সাজিয়ে এখান থেকে আমরা ক নাম্বার তথ্যগুলো ব্যবহার করেই আমরা খ নাম্বারের মধ্যকটা নির্ণয় করব। খ নাম্বারে এখানে দেখতে হবে যে উপাত্তগুলো যেগুলো দেওয়া আছে এই উপাত্তগুলো জোড় কিনা, অর্থাৎ এখানে কয়টা উপাত্ত দেওয়া আছে। এখানে 40 জন গৃহিণীর সাপ্তাহিক মজুরি যেহেতু দেওয়া আছে, সেহেতু আমরা গণসংখ্যা 40 বলতে পারি। এখানে n সমান 40। n মানে কি? n মানে গণসংখ্যা। তো যা 40 হচ্ছে কি? জোড় সংখ্যা। তো এখানে আমরা জোড় বা বিজোড় সংখ্যা এর জন্য উল্লেখ করব, কারণ হচ্ছে মধ্যক নির্ণয়ের জন্য জোড় সংখ্যা যদি হয় তাহলে সূত্র একরকম, আর বিজোড় সংখ্যা যদি হয় তাহলে সূত্র আরেক রকম। তো সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে n সমান হচ্ছে 40 মানে জোড় সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমরা মধ্যক নির্ণয়ের যে সূত্রটা প্রয়োগ করব সেটা হলো n/2 তম
ও n/2 প্লাস 1 তম পদের মানের সমষ্টিও বলতে পারো বা যোগও বলতে পারো, তো আমি সমষ্টি বলতেছি, ভাগ সূত্রের 2। আচ্ছা, তো মধ্যক যদি n মানে গণসংখ্যা জোড় হয়, তো সেই ক্ষেত্রে আমাদের মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে n/2 তম ও n/2 প্লাস 1 তম পদের মানের সমষ্টি ভাগ 2। আর যদি এখানে nটা বিজোড় হইতো তাহলে এখানে সূত্র প্রয়োগ করতে হতো n প্লাস 1/2 তম পদের মান। এটা হচ্ছে যদি এই যে n এর মান বিজোড় সংখ্যা হইতো সেই ক্ষেত্রে। তো যেহেতু জোড় সেহেতু আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটি যেটা লিখছি সেটা প্রয়োগ করব। তো এখানে দেখো n এর মান কত, n এর মান হচ্ছে 40। এই যে এখানে উপাত্ত যে 40টা দেওয়া আছে, সে 40 ভাগ 2 তম ও n এর মান কত 40 ভাগ 2 প্লাস 1 তম পদের মানের সমষ্টি ভাগ 2। আচ্ছা, এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 40কে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 20 দুগুণে 40, তার মানে 20 তম ও 40কে 2 দ্বারা ভাগ করলে 20, আর এখানে 1 যোগ অবস্থায় আছে, তাহলে 20-এর সাথে 1 যোগ করব, তাহলে কত হবে 21তম পদের মানের সমষ্টি ভাগ সূত্রের 2। তো 20তম পদ কত, তো 20তম পদ আমরা এখন কিভাবে চিনবো, দেখো 20তম আর 21তম পদ আমাদের খুঁজে বের করতে হবে। তো 20তম আর 21তম পদ খুঁজে বের করার জন্য ক নাম্বারের যে মানের ঊর্ধ্বক্রমে যে উপাত্তগুলো সাজানো আছে তার সহযোগিতা নিতে হবে। তো এখানে দেখো, এই যে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এই যে এটা 20তম পদ, এবং 21, এই যে এটা 21তম পদ। তাহলে এই দুইটা পদের মানের কি লাগবে, সমষ্টি লাগবে, এবং তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো এই যে 20তম পদ কিন্তু আমরা পেয়ে গেলাম। এই যে দেখো 20তম পদ কত পাইছি, 20তম পদও হচ্ছে 150 এবং 21তম পদও হচ্ছে 150। এই যে 20তম পদ কোনটা বের হলো, যেটা বের হলো 150, এবং 21তম পদ হচ্ছে যেটা 150, দুইটাই 150। তো সেই ক্ষেত্রে 20তমের জায়গাতেও আমরা লিখবো 150, আর এখানে পদের মানের সমষ্টি বলছে, সমষ্টি মানে যোগ, যোগ 21তম পদ কত 150, একে ভাগ করতে হবে কত দ্বারা, 2 দ্বারা। তো 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি দেখো, 150 আর 150 যোগ করলে 300, 300কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 150। এটাই হচ্ছে কি আমাদের মধ্যক। অতএব আমরা বলতে পারি যে মধ্যক সমান হচ্ছে 150। এটা হলো খ নাম্বারের মধ্যক নির্ণয়। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের কি বলছে সেটা একটু দেখো, প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক নির্ণয় করার জন্য আমরা যে উপরের ক নাম্বারের উপাত্তগুলো ব্যবহার করব। তো এখানে দেখো, এখানে বলা হয়েছে কি যে প্রচুরক নির্ণয় করতে হবে। প্রচুরক মানে এই উপাত্তগুলোর মধ্যে যেই সংখ্যাটি সব থেকে বেশি বার আছে সেটাই হচ্ছে প্রচুরক। যেমন এখানে লক্ষ্য করো, 122 কয়বার আছে, একবার আছে, 125 আছে একবার, 132 আছে একবার, 135 আছে একবার, 136 আছে একবার, 137 আছে কয়বার, 137 একবার, 140 আছে কয়বার, এই যেখানে 3টে 140 আছে ওই উপাত্তগুলোর ভিতরে, তাই আমরা 3 বার লিখেছি। তো 140 আছে 3 বার, 141 আছে একবার, 142 আছে একবার, 143, 145, 143 একবার, এই যে 145, 145 এটা আছে 2 বার, 146 আছে কয়বার, 2 বার, 147 একবার, 148,
দুইবার। তো এভাবে 150 দুইবার। তো এক্ষেত্রে আমরা সব কিছু খুঁজে দেখতেছি যে 140 আছে কয়বার, তিনবার। আর 146, 145 এবং 148 বা 150 এগুলো আছে কয়বার করে, দুইবার করে। বাদ বাকি সংখ্যাগুলো একবার করে। তাহলে এখানে প্রচুরক কোনটা হবে, তাহলে প্রচুরক হবে নিশ্চিত এই যে 140-এর তিনবার যা আছে এটাই হচ্ছে প্রচুরক। তো এই কথাটা একটু সাজিয়ে গুছিয়ে আমাদের লিখে প্রকাশ করতে হবে। এখানে ক নাম্বারে যে বিন্যাস করেছিলাম আমরা, বিন্যাসকৃত উপাত্তগুলো লক্ষ্য করলে দেখতে পাই যে 140 সংখ্যাটি আছে তিনবার এবং অন্যান্য সংখ্যাগুলো আছে দুইবার ও একবার করে। সুতরাং প্রচুরক সমান 140। তো এটাই হচ্ছে আমাদের প্রচুরক। তো এই যে আমরা বিন্যস্ত যে উপাত্ত পাইছি, যে বিন্যস্ত উপাত্ত মানে এগুলো এগুলো ছিল অবিন্যস্ত উপাত্ত। এই অবিন্যস্ত উপাত্তগুলোকে আমরা বিন্যস্ত আকারে সাজাইছি। সাজানোর পরে সব কিছু আমরা লক্ষ্য করে দেখতেছি যে 140 আছে কয়বার, 140 আছে তিনবার। তো 140 সংখ্যাটি আছে তিনবার এবং অন্যান্য সংখ্যাগুলো আছে দুইবার ও একবার করে। সুতরাং প্রচুরক, প্রচুরক মানে কি, যেটা বেশি বার আছে সেটাই হচ্ছে প্রচুরক। তাহলে আমরা প্রচুরক বলতে পারি কত, এই যে 140, এই 140ই হচ্ছে প্রচুরক। তো এটাই হলো আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার দেখো আমরা পরবর্তীতে গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বারে বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, গড় নির্ণয় করো। তার মানে শ্রেণী ব্যবধান 5 ধরতে হবে, ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে সেই সারণী থেকে কি করতে হবে, গড় নির্ণয় করতে হবে। তো আচ্ছা, আমাদের প্রথম কাজ হচ্ছে সারণী নির্ণয় করা। তো সারণী নির্ণয় করার জন্য আমাদের ছক কয়টা লাগবে, বা এর জন্য আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে, শ্রেণী ব্যবধান 5 ধরে। তাহলে আমরা ঘরের সংখ্যা পাবো, সেই ঘরের সংখ্যা শিরোনামের জন্য একটা এবং মোটের জন্য একটা, তার সাথে যোগ করলে আমরা পাবো মোট ঘরের সংখ্যা। তো দেখো আমরা আগে শ্রেণী সংখ্যাটা বের করে নিই। শ্রেণী সংখ্যা বের করার জন্য আমাদের পরিসর বের করতে হবে। আর পরিসরের জন্য সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা আমাদের এখানে প্রয়োজন। তো আমরা এখানে বলতে পারি এখানে সর্বনিম্ন সংখ্যা। তো সর্বনিম্ন সংখ্যা মানে সব থেকে ছোট সংখ্যা কত, 122, 122 এবং সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মানে সব থেকে বড় সংখ্যা 175। তাহলে আমরা পরিসর সমান কি পাবো, তো পরিসরের সূত্র আমরা জানি, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। এটা হচ্ছে পরিসরের সূত্র। তো সর্বোচ্চ সংখ্যা কত, 175 মাইনাস সর্বনিম্ন সংখ্যা, তো সর্বনিম্ন সংখ্যা কত, 122
এর সাথে আমরা কি যোগ করব, 1 যোগ করব, যে সূত্রের 1 যোগ করতে হবে। তাহলে আমরা কত পাই? 5 থেকে 2 বাদ দিলে 3, 7 থেকে 2 বাদ দিলে 5, 1 থেকে 1 বাদ দেওয়া যায় না, তো প্লাস হচ্ছে এখানে কত আছে, 1 আছে, 1, তো সমান 53 আর 1 যোগ করলে 54। এখানে দেখো পরিসর আমরা পাইলাম কত, 54। অতএব শ্রেণী ব্যবধান কত ধরতে বলছে? শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যার একটা সূত্র আছে। শ্রেণী সংখ্যার সূত্রটা হলো পরিসর ভাগ শ্রেণী ব্যবধান বা ব্যাপ্তি, ব্যবধানও যা ব্যাপ্তিও তাই। তো পরিসর কত? পরিসর হচ্ছে, এই যে দেখো পরিসর পাইছি আমরা 54, এই যে এই পরিসর সমান আমরা 54 পাইলাম। তাহলে এখানে পরিসরের পরিবর্তে আমরা লিখবো কত, 54 ভাগ শ্রেণী ব্যাপ্তি। তো শ্রেণী ব্যাপ্তি আমরা কত ধরেছি, 5, তো এখানে 5। তো এবার যে কাজটা করতে হবে, 54কে 5 দ্বারা ভাগ করতে হবে। 54 ভাগ হচ্ছে 5, তাহলে আমরা পাবো 10.8। তো এখানে শ্রেণীর সংখ্যাটা অবশ্যই পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হয়, পরবর্তী পূর্ণ সংখ্যা। তো এখানে দেখো 10-এর পরবর্তীতে এখানে 8 আছে, তো 10-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত, 11। তো এখানে 11টা। তো এখানে আমাদের ছকে 11টা ঘর ব্যবহার করতে হবে, আর শিরোনামের জন্য একটা আর মোটের জন্য একটা, তাহলে 2টা, আর এখানে 11টা, তাহলে টোটাল হচ্ছে কত, 13টা। তো এখানে দেখো আমরা এখানে ছক আগের থেকে রেডি করে রেখেছি, যাতে তোমাদের সময়টা একটু কম লাগে এই জন্য। এখানে আমরা এই যে 11টা ঘর এইভাবে করেছি, দেখো যে কলাম আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোটের জন্য একটা, এটা হলো মোটের, আর এটা শিরোনামের জন্য একটা, টোটাল হচ্ছে 13টা। আর এখানে শ্রেণী ব্যাপ্তি লাগবে তোমাদের, যেহেতু শ্রেণী ব্যবধান 5 ধরতে বলছে, তো শ্রেণী ব্যবধান আমরা 5 ধরে আমরা এই যে শ্রেণী ব্যাপ্তি 121 থেকে গণা শুরু করছি। 121, তার মানে 122 থেকে সর্বনিম্ন সংখ্যা কত, 122, কিন্তু আমরা গণা শুরু করছি 121 থেকে। তো শ্রেণী ব্যবধান যেহেতু 5, সেহেতু আমরা 5 করে গুনবো, 121, 122, 23, 24, 25, তাহলে 121 থেকে 125। এরপর 126 থেকে গণা শুরু করতে হবে। তো 126 5 ঘর গুনবো, যেহেতু শ্রেণী ব্যবধান 5, তাহলে 26, 27, 28, 29, 30। তো এই যে দেখো 126 থেকে 130, এইভাবে 131 থেকে 135, 136 থেকে 140, 141 থেকে 145, 146 থেকে 150, 151 থেকে 155, 156 থেকে 160, 161 থেকে 165, 166 থেকে 170, 171 থেকে 175। তো এইভাবে আমরা 5 5 করে শ্রেণী ব্যাপ্তি যোগ করছি বা গুনছি, আর পরবর্তী আমরা শ্রেণী ব্যাপ্তিটা লিখছি এভাবে। তাছাড়া এখন আমাদের ট্যালি চিহ্ন ব্যবহার করতে হবে। তো ট্যালি চিহ্ন আমাদের ব্যবহার করার জন্য সহজ একটা উপায় আছে। উপায়টা হচ্ছে, আমরা এই যে তোমাদের ক নাম্বারের যে অঙ্কটা করলাম সেটা দেখবো, আর ট্যালি চিহ্নটা খুব সহজেই বসিয়ে দেব। তো কিভাবে আমরা দেখো এটা ব্যবহার করে কাজটা করতেছি, এখানে আমরা লক্ষ্য করি যে দেখো এই যে এখানে আছে আমাদের, দেখো 121 থেকে 125 এর মধ্যে সংখ্যা কয়টা আছে, 125 থেকে 125 এর মধ্যে সংখ্যা কয়টা। তো এখানে দেখো যে একটা, দুইটা, দুইটা আছে, তাহলে এখানে আমরা এই ট্যালি চিহ্নের জায়গায় 2টা ট্যালি চিহ্ন দেবো, 1 2। এরপর 126 থেকে 130 এর মধ্যে কয়টা সংখ্যা আছে, তো 126 থেকে 130 এর মধ্যে কোনো সংখ্যা নেই, এটা 125, আর এটা হচ্ছে 132, তার মানে এর মধ্যে কোনো সংখ্যা নেই। 100 কত থেকে 100, এই যে 26 থেকে 130 এর ভিতরে, তাহলে এটা কি হবে, 0। 131 থেকে 135 এর মধ্যে সংখ্যা কয়টা, তো এই যে 131, তার মানে কি যে
এই 132 আর 135, তাহলে দুইটা সংখ্যা, তাহলে এখানে আমরা দুইটা ট্যালি চিহ্ন দেব। এরপর 136 থেকে 140-এর মধ্যে কয়টা সংখ্যা? 136-এর মধ্যে যে একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা, হ্যাঁ 136 থেকে 140-এর মধ্যে পাঁচটা, তাহলে পাঁচটা ট্যালি চিহ্ন দেবো। 1, 2, 3, 4। আর পাঁচটা যখন হবে তখন এইভাবে চিহ্ন দিতে হবে, এটা বান্ডিল চিহ্ন বলে, পাঁচটার একটা বান্ডিল। আচ্ছা, এরপর 141 থেকে 145-এর মধ্যে সংখ্যা কয়টা? তাহলে এখানে যে একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, তো পাঁচটা আছে, পাঁচটা দিতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5। আচ্ছা, এরপর দেখতে হবে 146 থেকে 150-এর মধ্যে সংখ্যা কয়টা আছে? তাহলে দেখো যে এখানে একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা। 146 থেকে 150-এর মধ্যে 7টা আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। এরপর 151 থেকে 155-এর মধ্যে কত আছে, কয়টা সংখ্যা? 151 থেকে, তাহলে 1, 2, 3, 4, 5টা, তাহলে এখানে পাঁচটা ট্যালি চিহ্ন, 1, 2, 3, 4, 5। এরপর 156 থেকে 160-এর মধ্যে সংখ্যা কয়টা? তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 6টা, তাহলে এখানে 1, 2, 3, 4, 5, একটা, 6। এরপর 161 থেকে 165-এর মধ্যে কয়টা আছে? তাহলে এখানে একটা, দুইটা, দুইটা, তাহলে এখানে দুইটা ট্যালি চিহ্ন। এরপরে 166 থেকে 170-এর মধ্যে সংখ্যা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা আছে, তাহলে 1, 2, 3, 4। এরপর 171 থেকে 175-এর মধ্যে কয়টা আছে? তাহলে 171 মানে কি, এই যে 73 আর 175, এই যে দুইটা আছে, তাহলে এখানে দুইটা। তো আচ্ছা, এই যে ট্যালি চিহ্ন বসানো হয়ে গেল। এখন আমরা এখান থেকে শ্রেণী মধ্যমান, গণসংখ্যা এবং এপাই এক্সআই বের করব। তো দেখো, এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে ট্যালি চিহ্ন কয়টা আসতেছে, এখানে আমরা ট্যালি চিহ্নটা বসাই, এখানে দুইটা, এরপর শূন্য, তারপর দুইটা, পাঁচটা, পাঁচটা, এখানে সাতটা, এরপর পাঁচটা, ছয়টা, দুইটা, এরপর এখানে আছে কয়টা, চারটা, এখানে আছে দুইটা। সবগুলা যোগ করতে হবে, যোগ করে 40 হবে কিনা সেটা দেখতে হবে, কারণ 40 জন গৃহিণীর সংখ্যা আছে, গণসংখ্যা হবে 40। তাহলে 2 আর 2 4 আর 10, 14 আর 7 21 আর 5 26 আর 6 32 আর 2 34, 34 আর 6 4 38, 38 আর 2 40। তাহলে এখানে n সমান আমরা বলতে পারি কত, 40। আচ্ছা, শ্রেণীর মধ্যমান বের করার উপায় দেখো। শ্রেণীর মধ্যমান বের করার উপায় হচ্ছে, যে শ্রেণীর মধ্যমানটা বের করব, যে শ্রেণীর মধ্যমান বের করতে হবে, যে শ্রেণীর মধ্যমান বের করব সেই শ্রেণীর যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে তাকে 2 দ্বারা ভাগ। তাহলে 121 যোগ হচ্ছে 125, যোগ করে তাকে আবার ভাগ করবো কত দ্বারা, 2 দ্বারা। তো 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি, 123, এটা হচ্ছে 123। এবার এখানে একটা শ্রেণীর মধ্যমান বের করার পর আমরা শ্রেণী ব্যবধান কত ধরেছি, 5। তো 5 যদি যোগ করি তাহলে তার পরবর্তী শ্রেণীর ব্যবধান, শ্রেণী মধ্যমান পাবো। আবার সেই শ্রেণী মধ্যমানের সাথে আবার যদি 5 যোগ করি তাহলে তার পরবর্তী শ্রেণীর মধ্যমান পাবো। এখন আমরা 5 যোগ করে করে দিই, 5 যদি 123-এর সাথে যোগ করি তাহলে 128, তার মানে এই শ্রেণীর মধ্যমান। 128-এর সাথে যদি আবার 5 যোগ করি 133, 133-এর সাথে আবার 5 যোগ করলে 138, 138-এর সাথে আবার 5 যোগ করলে 143, 143-এর সাথে আবার 5 যোগ করলে 148, 148-এর সাথে আবার 5 যোগ করলে 153, 153-এর সাথে আবার 5 যোগ করলে 100 কত, 58। তো এই 5টা কোথায় থেকে যোগ করতেছি, এই যে শ্রেণী ব্যবধানের 5, কিন্তু 158-এর সাথে আবার 5 যোগ করলে 163, 163-র সাথে আবার 5 যোগ করলে 168,
168 সাথে আবার 5 যোগ করলে 173। তো এটা হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যমান। এখন এখানে দেখো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যা গুণ করতে হবে। কারণ এখানে দেখো এফ আই এক্স আই দেওয়া আছে, তার মানে এফ আই মানে কি, এফ আই মানে হচ্ছে গণসংখ্যা, আর এক্স আই মানে শ্রেণীর মধ্যমান, এটা গুণ অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আমাদের গুণ করে দেখাইতে হবে। তো দেখো এই যে 2 দ্বারা যদি 123কে গুণ করি তাহলে আমরা কত পাবো, 123 গুণ হচ্ছে 2, তাহলে পাচ্ছি হলো 246। 246কে, আচ্ছা আর কিছু করতে হবে না। এখন এই শূন্য দ্বারা যদি এই যে 128কে গুণ করি তাহলে কত পাবো, শূন্য পাবো। এরপর 2 দ্বারা যদি 133কে গুণ করি তাহলে কত পাবো, 33 দুগুণ 66 আর 100 দুগুণ 200, তার মানে 266। এবার 5 দ্বারা যদি 138কে গুণ করি তাহলে 138 গুণ হচ্ছে কত, 5, তাহলে পাবো হচ্ছে 690। 690, 690। আচ্ছা এখন আছে কত, 143। 143 গুণ হচ্ছে 5, তাহলে পাবো হচ্ছে 715। এরপরে 148 গুণ হচ্ছে 7, তাহলে পাবো হচ্ছে 1036। এরপর 153কে 5 দ্বারা গুণ করতে হবে। 153 গুণ হচ্ছে 5, তাহলে হচ্ছে 765। এরপর 158কে 6 দ্বারা গুণ করতে হবে। 158 গুণ হচ্ছে 6, 948। এরপর 163কে গুণ করতে হবে কত দ্বারা, 2 দ্বারা। 163 গুণ হচ্ছে 2, তাহলে পাবো 326। এবার 168কে 4 দ্বারা গুণ করতে হবে। 168 গুণ হচ্ছে 4, তাহলে 672। এরপর 173কে গুণ করতে হবে 2 দ্বারা, গুণ হচ্ছে 2, তাহলে পাবো আমরা 346। আচ্ছা এখন আমাদের দেখো যে এফ আই এক্স আই যে গুণফলগুলো পাইলাম, এই সব গুণফলগুলো যোগ করতে হবে। তো আমরা এখন এটা যোগের কাজ করি। তো সেই ক্ষেত্রে এখানে কত আছে, 246 যোগ 266 যোগ 690 যোগ 715 যোগ 1036 যোগ 765 যোগ 948 যোগ 326 যোগ 672 যোগ 346। তাহলে আমরা টোটাল পাচ্ছি কত, 6010। এখানে আমরা সামেশান এফ আই এক্স আই লিখতে পারি। সামেশান মানে কি, সমষ্টি, অর্থাৎ এখানে যোগফল, যেটাকে বলা হয় সামেশান এফ আই এক্স আই। তার মানে এফ আই এক্স আই এর সমষ্টি কত, 6010। আচ্ছা এইবার আমাদের কি করতে হবে, গড় নির্ণয় করতে হবে। তো গড় নির্ণয় করার জন্য আমরা জানি গড় এক্স বার সমান হচ্ছে সামেশান এফ আই এক্স আই ভাগ এন। তো সামেশান এফ আই এক্স আই মানে কি, এফ আই এক্স আই এর সমষ্টি মানে যে 6010। এখানে আমরা এর পরিবর্তে লিখবো কত, 6010 ভাগ হচ্ছে কত, এন। তো এন এর মান কত, এন এর মান হচ্ছে যে গণসংখ্যা 40, এটা হচ্ছে এন 40। এবার 40 দ্বারা 6010কে ভাগ করতে হবে। তো ভাগ হচ্ছে 40, তাহলে আমরা কত পাবো, তাহলে পাবো হচ্ছে 150.25। এটা প্রায় লিখতে পারো, প্রায়। তো এটাই গড়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 21 নাম্বার সৃজনশীল প্রশ্নের গ নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।